আজ আপনাদের ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যকার একটি সত্য ঘটনা শোনাবো। একজন ফিলিস্তিনি বিধবা মহিলার ইসরায়েলি একজন মন্ত্রীর বিরুদ্ধে লড়াইয়ের সাহসী গল্প এটি। মুভির নাম লেমন ট্রি। এই সত্য ঘটনাটি তৎকালীন আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল, যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে এটি নিয়ে মুভি বানানো হয়েছে। ঘটনাটি অতি সাধারণ হলেও এর গভীরতা ছিল অনেক বেশি। তো চলুন জেনে আসি ফিলিস্তিনি আর ইসরায়েলের মধ্যকার একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত মুভির গল্প। মুভির শুরুতে আমরা দেখতে পাই কিছু লেবুকে খুব সুন্দরভাবে কাটা হচ্ছে, আর সেগুলো দিয়ে খুব সুস্বাদু কিছু আচার বানাচ্ছেন একজন মহিলা। এই ফিলিস্তিনি ভদ্র মহিলার নাম হচ্ছে সালমা। তিনি আমাদের মুভির মূল চরিত্র। আজ তার একমাত্র মেয়ে এবং নাতি নাতনিরা আসবে তাকে দেখতে, তাই এত আয়োজন। অন্যদিকে আমরা একটি ইসরায়েলি ট্রাক দেখতে পাই। ফিলিস্তিনের বর্ডার ঘেঁষে সেই ট্রাকটি কোথাও যাচ্ছে। সালমার একমাত্র আয়ের উৎস হচ্ছে তার পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া এই লেবু বাগানটি। বাগানটি আয়তনে অনেক বড়। সালমার পাশের এই বৃদ্ধ লোকটি হচ্ছে হাশেম চাচা। সে ছোটবেলা থেকেই সালমাকে নিজের মেয়ের মতো করেই বড় করেছেন। হঠাৎ করেই সালমা সেই ট্রাকটিকে লক্ষ্য করে। সালমার লেবু বাগানের ঠিক ওপাশেই ট্রাকটি থামে। এটা ছিল মূলত ফিলিস্তিনি আর ইসরায়েল বর্ডার। ওপারে হঠাৎ করে সালমা আর হাশেম চাচা অনেক কড়া নিরাপত্তা দেখতে পান। তারা আসলে এখনো বুঝতে পারছে না যে ওপাশে আসলে কি হচ্ছে। ট্রাক থেকে নতুন ফার্নিচার নামানো হচ্ছিল। এই মহিলার নাম হচ্ছে মীরা। সে ইসরায়েলি ডিফেন্স মিনিস্টারের ওয়াইফ। মূলত এই বাসাটি এখন মীরাদের নতুন ঠিকানা। তারা বাসা বদল করে এখানে এসেছে, তাই এত কড়া নিরাপত্তা। সালমা তার ঘরে ফিরে এসে সবকিছু গোছগাছ করছিল। হাশেম চাচা এসে জিজ্ঞেস করেন ওরা কখন আসবে। সালমা বলেন এই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এরই মধ্যে সালমার বাসার টেলিফোনটি বেজে ওঠে। তার মেয়ে তাকে ফোন দিয়ে বলে, মা আমাকে ক্ষমা করো, তোমার জামাই হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে, তাই আমাদের আজ আসা হচ্ছে না, আমরা অন্য কোনো একদিন আসবো। মায়ের মুখটা মলিন হয়ে যায়, কিন্তু তারপরও সে তার সন্তানকে কিছুই বুঝতে দেয় না। ফোন রাখলে হাশেম চাচা সালমাকে সান্ত্বনা দেয়, বলে যে দেখো আগামী সপ্তাহে ওরা চলে আসবে। হাশেম চাচা সালাম দিয়ে সেখান থেকে চলে যান। সালমা আনমনেই বসে নাস্তা করছিল, আর দেয়ালে থাকা একটি ছবির দিকে তাকায় সে। ইনি ছিলেন সালমার হাজবেন্ড। 15 বছর আগে মারা গিয়েছেন। সালমা আসলে প্রচন্ড একা একজন মানুষ। এই লেবু বাগান নিয়ে সে সারাদিন থাকে। তার একমাত্র ছেলে বিদেশে থাকে, আর মেয়ের বিয়ে হয়েছে অন্য শহরে। পরদিন সকালবেলা প্রচন্ড ভাঙাভাঙির শব্দে সালমার ঘুম ভেঙে যায়। সালমা খুব দ্রুত বাইরে চলে আসে, আর লেবু বাগানের মধ্যে দিয়ে সে হাঁটতে থাকে। সালমাকে দেখেই বোঝা যাচ্ছিল সে খুবই আতঙ্কিত। তার লেবু বাগানের মধ্যে অনেক ইসরায়েলি সেনা। সালমা কিছুটা ভয় পেয়ে যায়। সে দেখতে পায় অনেক বড় বড় নিরাপত্তা বেষ্টনী বসানো হচ্ছে তার বাড়ির চারপাশে। এদিকে আমরা সেই ইসরায়েলি ডিফেন্স মিনিস্টারকে দেখতে পাই। সে সকালে নাস্তার প্রস্তুতি নিচ্ছে। মীরা উপর থেকে নামে। তারা দুজনে একসাথে নাস্তা করতে বসে। ডিফেন্স মিনিস্টার তার ওয়াইফকে বলে, তোমার সাংবাদিক বান্ধবী তো খুব ভালোই লেখে। মীরা বলে, কেন, তোমাকে নিয়ে কিছু লিখেছে? মিনিস্টার বলে, না, তবে তোমার বান্ধবীকে আমাদের নতুন বাড়ি উপলক্ষে যে পার্টি হবে সেখানে দাওয়াত দিও। ডিফেন্স মিনিস্টার সেখান থেকে চলে যায়। মীরা বাইরের কাজগুলো লক্ষ্য করছিল। পুরো বাড়ি একদম নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এরপর মীরা তার একমাত্র মেয়ে যে নিউ ইয়র্কে থাকে তার সাথে কথা বলছিল। ইসরায়েলি গার্ডরা তাদের দায়িত্ব পালন করছিল। এদিকে সালমার হাশেম চাচা লেবু বাগানে কাজ করছিল। তারা কিছু পুরনো লেবু গাছ কেটে এক জায়গায় করছিল। এদিকে আমরা একজন ইসরায়েলি এজেন্টকে দেখতে পাই। ফিলিস্তিনিতে থাকা তাদের একজন দালালের সাথে সে কথা বলছিল। মূলত ফিলিস্তিনিতে এমন ইসরায়েলিদের অনেক দালাল রয়েছে। তার কাছ থেকে এই বাগানের ইতিহাস জানছিল সে। ওই দালাল তাকে আশ্বস্ত করে এই বাগানটি অনেক বছরের পুরনো, আর এটা নিয়ে তাদের নিরাপত্তার কোনো হুমকি নেই। কিন্তু তারপর ওই এজেন্ট মানতে একদমই নারাজ। সেই বাগান নিয়ে কিছু একটা ভাবছে। এরই মধ্যে সালমার হাশেম চাচা সেখান দিয়ে যাচ্ছিল। ইসরায়েলি ওই এজেন্ট ভয় পেয়ে তাদের দিকে বন্দুক তাক করে। তখন সেই দালাল এজেন্টকে বাধা দেয়, বলে যে এরা হচ্ছে এখানকার মালিক। সালমা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর হাশেম চাচা সেখান থেকে আনমনেই চলে যায়। দৃশ্য পরিবর্তন হয়। বাইরে তখন ঝুম বৃষ্টি হচ্ছিল। একটি ইসরায়েলি মিলিটারি গাড়ি এসে থামে সালমার ঠিক বাসার সামনে। একজন সৈন্য দরজা অনেক কড়া নাড়তে থাকে, কিন্তু ওপাশ থেকে কোনো সারা শব্দ নেই। তখন লেবু বাগান থেকে হাশেম চাচা বের হন। সৈন্যটি হাশেম চাচার হাতে সেই চিঠিটি দেয়, আর তাকে বলে মিস সালমাকে চিঠিটি দিবেন। ভিজে যাওয়া সেই চিঠিটি সালমা চুলে শুকিয়ে পড়ার চেষ্টা করতে থাকে। দৃশ্য পরিবর্তন হয়। সালমা স্থানীয় ফিলিস্তিনের বাজারে এসেছে। সে একটি লোকাল ক্যাফের মধ্যে ঢোকে। সেখানে অনেক হট্টগোল চলছিল, কিন্তু সালমাকে দেখে সবাই চুপ হয়ে যায়। সালমা এখানে এসেছে তার এক চাচার কাছে। সে
সে তার চাচাকে খুঁজে বের করে। চাচা জিজ্ঞেস করেন তুমি এখানে কেন এসেছো। সালমা তাকে ওই চিঠিটি দেয় আর বলে যে ইসরায়েলি সৈন্যরা এটা আমাকে দিয়ে গিয়েছে, কিন্তু আমি হিব্রু ভাষা বুঝি না, তাই আপনার কাছে নিয়ে আসলাম। চাচা এবার চিঠিটি পড়তে শুরু করে। ইসরায়েলের ডিফেন্স মিনিস্ট্রি থেকে সালমাকে বলা হয়েছে তার লেবু বাগানের সকল গাছ অতি সত্বর কেটে ফেলতে হবে। এটা ইসরায়েলের নিরাপত্তার হুমকি হিসেবে দাঁড়িয়েছে, আর এই আদেশ বাস্তবায়ন করতে হবে খুবই তাড়াতাড়ি। আর ওই গাছগুলোর বিনিময়ে তারা সালমাকে সামান্য কিছু টাকা দিবে। টাকার কথা শুনে ওখানকার সবাই একটি তাচ্ছিল্যের হাসি দেয়। সালমার চোখে তখন পানি ছিল। চাচা সালমাকে বলে ওরা তো আমাদেরকে চারপাশ থেকে এক জেলখানায় বন্দি করে রেখেছে। সালমা চিঠিটি নিয়ে চলে যেতে চায়, তখন চাচা পেছন থেকে তাকে বলে ভুলে ওদের কাছ থেকে ওই পাপের টাকাগুলো নিও না, নিজের ঈমান আর বিশ্বাসে অটল থেকো। সালমা সেখান থেকে বাড়ি ফিরে যায়। সে তার বিদেশে থাকা ছেলেকে ফোন করে আর লেবু বাগানের বিষয় জানায়। তার ছেলে বলেই ঝামেলায় যাওয়ার দরকার নেই, ওরা আজীবনে আমাদের উপর অত্যাচার করে এসেছে। এক কাজ করো মা, তুমি সবকিছু বেঁচে দিয়ে তুমি আমেরিকায় চলে আসো। মার ছেলের কোনোভাবে এখানে চলে যাবে। এদিকে মীরাকে দেখানো হয় তার বাসায় তার অনেকগুলো বান্ধবী এসেছে। তারা মীরার নতুন বাসা দেখতে এসেছে, কিন্তু তারা সবাই অনেক ভীত, কারণ মীরার প্রতিবেশী একজন ফিলিস্তিনি। মীরার বান্ধবী মীরাকে জিজ্ঞেস করে তোমার কি ভয় লাগে না। মীরা বলে ভয় কেন লাগবে, আমি তাকে দূর থেকে দেখেছি, সে তো আমাদের মতোই একজন। এদিকে সালমাকে দেখানো হয় সে ইসরায়েলের পথে রওনা হয়েছে। সালমা সিভিল কোর্টে সাহায্যের জন্য এসেছে। একজন সৈনিক সালমার কাছ থেকে তার অভিযোগপত্রটি নেয় আর সালমাকে বাইরে অপেক্ষা করতে বলে। সালমা বাইরে অপেক্ষা করতে থাকে। একসময় ক্লান্ত মহিলাটির চোখ দুটো লেগে আসে। সেই সৈনিকটি অফিস থেকে বের হয় আর সালমাকে ডাক দেয়। সে সালমাকে বলে তোমাকে তো বলা হয়েছে যে তোমাকে কিছু টাকা দেওয়া হবে, আর এটাই ফাইনাল আদেশ। সালমার কোনো কথা বাড়ায় না। সে একটি শেয়ার করে ট্যাক্সিতে করে রওনা হয় ফিলিস্তিনের অন্য একটি শহরের দিকে, যেখানে তার মেয়ে এবং মেয়ের জামাই থাকে। সালমার সকল ঘটনা তার মেয়ে এবং মেয়ের জামাইকে খুলে বলে। সালমার মেয়ে তার হাজব্যান্ডকে জিজ্ঞেস করে এখন আমাদের কি করার রয়েছে। তখন তার হাজব্যান্ড তাকে বলে আমার পরিচিত একজন উকিল রয়েছে যে রাশিয়া থেকে এসেছে। সে অনেক ভালো মনের একজন মানুষ, সে হয়তো তোমার মাকে সাহায্য করতে পারে। সে এখন একটি রিফিউজি ক্যাম্পে থাকে। পরদিন সকালবেলা সেই রিফিউজি ক্যাম্প দেখানো হয়। সালমা পৌঁছে গিয়েছে সেই রিফিউজি ক্যাম্পে। সে ঠিকানা অনুযায়ী খুঁজতে থাকে আর অনেকটা খোঁজাখুঁজির পর সে সেই উকিলের চেম্বার খুঁজে পায়। এই ভদ্রলোকের নাম হচ্ছে জিহাদ। জিহাদের চেম্বারটা ছিল একদম অগোছালো। জিহাদ সালমাকে বসতে বলে আর সামান্য কিছু খাবারের আমন্ত্রণ জানায়। সালমা শুক্রিয়া বলে। জিহাদ এবার সালমাকে বলে আপনার সমস্যা এখন খুলে বলুন। সালমা তখন সেই চিঠিটি জিহাদের হাতে দেয়। জিহাদ মন দিয়ে সেই চিঠিটি পড়তে থাকে, যেটা ছিল ইসরায়েলিদের আদেশ। জিহাদ এবার সালমাকে বলে সমস্যাটা বুঝতে পেরেছি, কিন্তু ওরা তো আপনাকে টাকা অফার করেছে। সালমা তখন বলে ওটা আমার বাবা দাদার স্মৃতি, পৃথিবীর কোনো টাকাই আমার কাছ থেকে ওটা কিনতে পারবে না, আর কোনো ইসরায়েলি তো নাই। জিহাদ এবার সালমাকে বলে দেখুন এটা অনেক কঠিন একটা ব্যাপার, ইসরায়েলি আর্মিদের বিরুদ্ধে আপনাকে লড়তে হবে। আপনি আরো ভালো করে ভাবুন, তারপর আপনি আপনার সিদ্ধান্ত আমাকে জানাবেন। সালমা বাড়ি ফিরে যখন ঘুমাচ্ছিল তখন লেবু বাগানে লেবু পড়ার শব্দে তার ঘুম ভেঙে যায়। এই শব্দের সাথে সে অনেক পরিচিত। সেই ছোটবেলা থেকেই শব্দ সে শুনছে। বাবার কাঁধে বসে একসময় এই লেবু বাগানে সে লেবু কুড়াতো। কত সহস্র স্মৃতি তার এই বাগান ঘিরে, কিন্তু সেই স্মৃতিগুলো আজ বিলীনের পথে। পরদিন সকালবেলা দেখা যায় জিয়াদ নামক সেই উকিল সালমার বাড়ির সামনে এসেছে। সে দরজায় কড়া নাড়ে। কিছুক্ষণের মধ্যে সালমা তাকে দরজা খুলে দেয়। জিহাদ সালাম দেয়। সালমা সালামের উত্তর দেয়। জিয়াদকে এখানে থেকে সালমা কিছুটা অবাকই হয়েছে। সালমা তার জন্য তার বাগানের লেবু দিয়ে বানানো শরবত নিয়ে আসে। জিয়াদ সালমাকে জানায় আমাদের মামলাটি মিলিটারি কোর্টে দাখিল করা হয়েছে, অল্প কয়েকদিনের মধ্যেই হয়তো শুনানি। সে সালমাকে একটি কাগজ দেয় আর বলে এটা আপনার কাগজ, এটা শুনানির দিন দরকার হবে। জিয়াদ যখন সালমার বানানো সেই শরবত মুখে দেয় সে তখন শরবতের স্বাদের মুগ্ধতায় একদম বিমোহিত হয়ে যায়। জিহাদ অনেক প্রশংসা করে। এরই মধ্যে হাশেম চাচা বাগান থেকে চলে আসে। সালমা তাড়াতাড়ি করে জানালা খুলে দেয়। সালমা এবার জিহাদকে পরিচয় করিয়ে দেয়। ইনি হাশেম চাচা, 50 বছর ধরে এখানে কাজ করছেন। জিহাদ হাশেম চাচাকে সালাম দেয়। হাশেম চাচা সালমাকে বলে উকিল সাহেবকে বাগানটা ঘুরিয়ে দেখালে কেমন হয়। জিহাদও রাজি হয়। তারপর তারা তিনজন সেই লেবু বাগানে ঢোকে। জিহাদ চারদিক ঘুরে ঘুরে দেখছিল। তারপর তারা তিনজন সেই ডিফেন্স মিনিস্টারের বাসার সামনে এসে দাঁড়ায়। সালমা বাড়িটি দেখিয়ে দেয়। ছাদের উপরে আমরা মীরাকে দেখতে পাই। মীরাও বিষয়টি লক্ষ্য করে। এদিকে ডিফেন্স মিনিস্টারকে দেখানো হয় সে মীরার সাথে প্ল্যানিং করছিল কয়েকদিন পরে এই বাড়িতে পার্টির বিষয়ে। আর মিনিস্টার তার ওয়াইফ মীরাকে এটাও বলে অনুষ্ঠানের আগেই লেবু গাছগুলোকে কেটে ফেলতে হবে। মীরা বলে এই গাছগুলোকে কেন কাটতে হবে, এগুলো তো অনেক সুন্দর আর আমাদের তো কোনো ক্ষতি করছে না। মিনিস্টার বলে এটা আমাদের সিকিউরিটির জন্য হুমকি।
আর এটাই ফাইনাল সিদ্ধান্ত। এ কথা শুনে মীরার মনটা খারাপ হয়ে যায়, কিন্তু সে তার স্বামীকে কিছুই বলে না। পরের দৃশ্যেই দেখা যায় ডিফেন্স কোর্টে ছিল আজ শুনানি। সালমার জিহাদ সেখানে এসেছে, অপরপক্ষে ইসরায়েলি আর্মিদের পক্ষেও একজন এসেছে। কোর্টে শুনানি শুরু হয়। ওই আর্মি অফিসার বলতে থাকে, গত 20 বছরে 20,000-এর উপরে জঙ্গি আক্রমণ হয়েছে। জঙ্গিরা এসব বাগানকে ইউজ করে, তারা অতর্কিত হামলা করে। আমরা আমাদের সিকিউরিটি বিষয়ে খুবই কনসার্ন। জিহাদ বলে এই বাগানটা 50 বছরের পুরনো, আর কখনোই এমন ঘটনা এখান থেকে ঘটেনি, এমনকি এর আশপাশের এলাকা থেকেও ঘটেনি। চলতে থাকে তর্ক বিতর্ক। বিচারক দুজনকেই থামিয়ে দেয় আর বলে, আমি আমার সিদ্ধান্ত নিয়েছি, আপনারা দুজনই নিজ জায়গায় বসুন। এবার সিদ্ধান্ত শোনানো শুরু হয়। আর্মিরা এটাই ফাইনাল ডিসিশন নিয়েছে, ওই বাগানটি ওখানে থাকবে না, সকল গাছই কেটে ফেলা হবে, কারণ এটা আর্মিদের জন্য হুমকি স্বরূপ। আর বিনিময়ে সালমাকে যে টাকা অফার করা হয়েছিল তার থেকে কিছু টাকা বাড়িয়ে দেওয়া হবে। সালমা এই ভাষা বুঝতো না, জিহাদ তাকে ট্রান্সলেট করে বোঝাচ্ছিল, আর সালমার চোখ দুটো রক্তে একদম লাল হয়ে যাচ্ছিল। জিহাদ সবকিছু গোছগাছ করছিল। তখন সালমা খুব ধীর গলায় বলে, আমি এই সিদ্ধান্ত মানি না। জিহাদ কিছুটা থমকে যায়। সে সালমাকে বলে, এটা আপনি কি বলছেন? আপনি কি ভেবে বলছেন? সালমা বলে, আমি ভেবেই বলছি। আমি কাউকে পরোয়া করি না, কিন্তু আমি আমার কাছে কাউকে হাত লাগাতে দিব না। জিহাদ বলে, আপনি কিন্তু আর্মিদের বিরুদ্ধে লড়তে যাচ্ছেন। এরপর জিহাদ উঠে কোর্টকে বলে, মিস সালমা কোর্টের এই আদেশকে প্রত্যাখ্যান করেছেন, তিনি বিচারের জন্য সুপ্রিম কোর্টে যাবেন। পরের দৃশ্যেই দেখা যায় জিহাদ ইসরায়েলের সুপ্রিম কোর্টে এসেছে, আর সে লেবু বাগানের কেসটি ওপেন করে সেখানে। ডিফেন্স মিনিস্টার এই কথাটি জানতে পারে, আর সে তার ওয়াইফ মীরাকে এই কথাটি জানায়। মীরা বলে, আমি অবাক হইনি, ওই মহিলার জায়গায় আমি হলে একই কাজই করতাম। মীরার এই কথা শুনে ডিফেন্স মিনিস্টার রেগে যায়। সে বলে, তোমার তো দেখছি ফিলিস্তিনিদের প্রতি অনেক মায়া। মীরাও প্রতিবাদ করে। সে বলে, ছোটবেলা থেকে তো এটা দেখেই আসছি, কেমন অত্যাচার চলছে তাদের উপরে। মিনিস্টার রেগে যেয়ে বলে, আমরা আমাদের নিজেদেরকেও জঙ্গিদের থেকে রক্ষা করার চেষ্টা করি শুধুমাত্র। মীরা বলে, লেবু গাছগুলোও কি জঙ্গি? দৃশ্য পরিবর্তন হয়। হঠাৎ করেই সালমা দেখতে পায় তার বাড়ির সামনে কয়েকজন ইসরায়েলি সৈন্য আর কিছু লোক। তারা লোহার ব্যারিকেড দিচ্ছে চারদিকে। তারা পুরো লেবু বাগানটি লোহার বেড়া দিয়ে ঘিরে ফেলবে। সালমার হাশেম চাচা শুধু অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। এদিকে ডিফেন্স মিনিস্টারকে দেখানো হয় তারা ফিলিস্তিনের সাথে আরো কিছু বড় কাঁটাতারের দেওয়াল তুলতে যাচ্ছে। তারই উদ্বোধন করতে এসেছে সে। উদ্বোধন শেষে যখন সে গাড়ির দিকে যাচ্ছিল, তখন পেছন থেকে একজন মহিলা রিপোর্টার তাকে ডাক দেয়। এই মহিলা ছিল মীরার সেই বান্ধবী। সে মীরার কথা জিজ্ঞেস করে। মিনিস্টার জানে তাকে আমি খুব ভালো দেখে এসেছি। তখন সেই রিপোর্টার মিনিস্টারকে জিজ্ঞেস করে, আমি শুনলাম আপনার প্রতিবেশী ফিলিস্তিনি মহিলা আপনার নামে কেস ফাইল করেছে। মিনিস্টার কিছুটা থমকে যায়, আর সে রিপোর্টারকে বলে, সে যাই করুক না কেন, আমরা ওই গাছগুলোকে তুলে ফেলবো, এবং সেটা যত দ্রুত সম্ভব। এদিকে দেখা যায় সালমার পুরো লেবু বাগানটি লোহার দেয়াল দিয়ে ঘিরে ফেলা হয়েছে, এবং সেখানে বড় করে সাইনবোর্ডে লেখা, কোনো মানুষের এর মধ্যে প্রবেশ নিষেধ। সালমা এবং হাশেম চাচা এর মধ্যে আর কোনোদিনই ঢুকতে পারবে না। সালমা তখন রাগে ক্ষোভে দেওয়াল টপকে বাগানের মধ্যে ঢোকে। পানির অভাবে বাগানের লেবুগুলো শুকিয়ে নিচে পড়ে যাচ্ছে। সালমা বাগানের চারদিকে হাঁটতে থাকে, আর শুকিয়ে যাওয়া গাছগুলোতে সে পানি দেওয়ার চেষ্টা করতে থাকে। তখন ওয়াচ টাওয়ারে থাকা সৈনিকটি সালমাকে বারবার নিষেধ করতে থাকে, কিন্তু সালমা হিব্রু ভাষা বোঝে না। তখন সৈনিকটি নিচে নেমে আসে, আর নিজের নাম বলে সালমাকে খুব ভালোভাবে বোঝায়। সালমা তখন উত্তরে বলে, এই গাছগুলোতে পানি না দিলে এগুলো মরে যাবে। এই লেবু বাগানের সাথে আমার অনেক স্মৃতি। আমরা ছোটবেলায় এখান থেকে লেবু পেরে ইসরায়েলি বিক্রি করতাম। এরই মধ্যে সিক্রেট সার্ভিসের একজন লোক চলে আসে। সে ওই সৈনিককে অনেক ঝাড়ি দেয়, কারণ সে ফিলিস্তিনিদের সাথে ভালো ব্যবহার করছিল। এই সব কিছুই মীরা জানালা দিয়ে দেখছিল। সিক্রেট সার্ভিসের লোকটি এবার সালমাকে বলে, আপনার এখানে ঢোকা নিষেধ। এরপরে আপনি যদি এখানে ঢোকেন, আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। সালমা কোনো উত্তর দেয় না। তার চোখ যে মীরার জানালার দিকে। সালমা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর মীরা কোনো এক অজানা লজ্জায় জানালার পর্দাটি টেনে দেয়। এদিকে ফিলিস্তিনের রাজধানী জেরুজালেম দেখানো হয়। একটি গাড়িতে করে সালমা জিয়াদের সাথে সেখানে এসেছে। তারা দুজন মূলত রাষ্ট্রপতির সাথে দেখা করতে চায়। জিয়াদি সকল ব্যবস্থা করেছে। তারা রাষ্ট্রপতির কার্যালয়ে অপেক্ষা করতে থাকে। সেখানে দেয়ালে ইয়াসির আরাফাতের বড় একটি ছবি ঝুলানো ছিল। জিয়াদের বন্ধু বের হয়ে জিয়াদকে জানায়, আমি খুবই দুঃখিত, আজ রাষ্ট্রপতি অনেক ব্যস্ত, আজ তিনি তোমাদের কোনোভাবেই সময় দিতে পারবেন না, তুমি আমাকে ক্ষমা করো। জিয়াদ আর সালমা হতাশ হয়ে জিয়াদের অফিসে ফিরে আসে। সালমা জানালার পাশে দাঁড়িয়ে ছিল, আর সে জিয়াদকে জিজ্ঞেস করে, আমাদের কি কোনো আশা রয়েছে? জিয়াদ সালমাকে বলে, আমরা সবকিছুর বিপক্ষে যে কাজটা করছি, একমাত্র আল্লাহই আমাদের ভরসা। সালমা জিয়াদকে জিজ্ঞেস করে, আপনার ফিসটাও তো এখনো দেওয়া হলো না। জিয়াদ বলে, এটা নিয়ে পরে কথা বলা যাবে।
সালমা বাড়ি ফিরে আসে আর একটি বালিশের মধ্য থেকে তার বিয়ের স্মৃতির সকল স্বর্ণ অলংকার সে বের করে। মামলা চালাতে গেলে হয়তো এগুলোকে বিক্রি করে দেওয়া লাগবে, তাই সালমার শেষবারের মতো এগুলোকে পরে নিজেকে একবারের মতো আয়নায় দেখে নেয়। পরদিন সকালবেলা জিয়াদ আবারও সালমার বাসায় আসে। সে আবার হাশেম চাচার সাথে কথা বলতে চায়। হাশেম চাচা তাদের একমাত্র সাক্ষী হিসেবে কাজ করবে। জিয়াদ হাশেম চাচাকে বলে, আপনার কিছু দায়িত্ব রয়েছে। তখন হাশেম চাচা জিয়াদকে থামিয়ে দেয় আর তাকে বলে, আমি 50 বছর ধরে এখানে আছি, আমি কখনো বিয়েও করিনি। আমার সন্তান বলতেই সালমাই। আমি তোমাকে আবারও বলি, আমার একমাত্র সন্তান বলতেই সালমাই। এবার তুমি তোমার দায়িত্ব আমাকে বুঝিয়ে দিতে পারো। দৃশ্য পরিবর্তন হয়। ওই দিন রাতের বেলা সালমা বাসায় ঘুমিয়েছিল। হঠাৎই তার দরজায় কেউ কড়া নাড়ে। সালমা জিজ্ঞেস করে কে। তখন ওপাশ থেকে উত্তর আসে, আমি জিহাদ, আপনার উকিল। আজ কারফিউ চলছে, তাই আমি আমার শহরে ফিরে যেতে পারিনি। সালমা বলে, 1 মিনিট অপেক্ষা করুন। সালমা মাথায় হিজাব পরে আসে আর সে দরজাটি খুলে দেয়। সালমা জিয়াদের জন্য তার রুম রেডি করে দেয়। ওই দিন রাতটা জিয়াদ সালমার বাসায় কাটায়। পরদিন সকালবেলা মীরা তার ব্যালকনিতে বসে চারপাশের পরিবেশ দেখছিল। সে দায়িত্বে থাকা সেই সৈনিকটিকে চায়ের অফার করে। মীরা হঠাৎই সামনে লেবু বাগানের ঝোপঝাড়ের মধ্যে শব্দ শুনতে পায়। সে চারদিকে তাকাতে থাকে আর তখনই তার চোখ পড়ে সালমার দিকে। সে লেবু বাগানে পড়ে যাওয়া লেবুগুলো কুড়াচ্ছিল। মীরা আরো কিছুটা কাছাকাছি যায়। তখন সালমারও চোখ পড়ে মীরার দিকে। দুজন মানুষ দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারা যেন চোখের মাধ্যমে নিজেদের মধ্যে কথা বলছে। মীরার চোখে মুখে এক না বলা সহানুভূতির মায়া আর সালমার চোখে মুখে এক না বলা ক্ষোভ। সালমা সেখান থেকে চলে যায়। পরদিন সালমা কিছু চারা গাছ নিয়ে জিয়াদের অফিসে আসে, কিন্তু অফিসে ঢুকে সে জিয়াদকে কোথাও দেখতে পায় না। জিয়াদ সালমার জন্য একটি ভয়েস মেসেজ রেখে গিয়েছে। সে সালমাকে বলে, আমি আপনার কাজের জন্য কোর্টে আটকে পড়েছি, আমার আসতে কিছুটা দেরি হবে, আপনি আমার জন্য এখানেই অপেক্ষা করুন। সালমা এবার তার চোখটা জিয়াদের অফিসের চারদিকে বোলায়। অফিসটি ছিল একদম অগোছালো। সালমা এবার নিজ দায়িত্বে পুরো অগোছালো অফিসটাকে গোছাতে শুরু করে। অনেকটা সময় পর জিহাদ ফিরে আসে। সে অফিস রুমে ঢুকে সালমাকে ডাকতে থাকে। জিয়াদ যখন তার পুরো অফিসটা দেখে সে একদম অবাক হয়ে যায়। চারদিকে একদম ঝকঝকে আর সবকিছু একদম গোছালো। সে সালমার উপরে অনেক খুশি হয়। জিয়াদ এবার সালমাকে বলে, আগামীকাল আমাদের অনেক কাজ রয়েছে। এদিকে ডিফেন্স মিনিস্টারকে দেখানো হয়। সে মিডিয়ার উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিল। এরই মধ্যে একজন সাংবাদিক তাকে প্রশ্ন করে বসে, শুনলাম আপনার প্রতিবেশী মহিলা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে, আগামীকাল নাকি তার শুনানি। মিনিস্টার কিছুটা তাচ্ছিল্যের সুরে বলে, এ খবর দেখছি আমেরিকা পর্যন্ত পৌঁছে গিয়েছে। সে যাই হোক, সামান্য কিছু লেবু গাছের জন্য আমি আমার বাসার সিকিউরিটি কোনোভাবে কমাতে পারি না। এটা বলে মিনিস্টার সেখান থেকে চলে যায়। পরদিন সকালবেলা সালমা রেডি হচ্ছিল। আজ সুপ্রিম কোর্টে শুনানির দিন। সালমার জিয়াদ দুজনই সুপ্রিম কোর্টের সামনে এসে দাঁড়িয়েছে। জিয়াদ সালমাকে জিজ্ঞেস করে, আপনি শেষবারের মতো ভেবে নিন, আপনি কি যাবেন? সালমা জিয়াদকে বলে, আমি শেষবারের মতো ভেবে নিয়েছি, আমি অবশ্যই আমার লড়াই লড়ব। জিয়াদ বলে, তাহলে চলুন। তারা দুজন সুপ্রিম কোর্টের দিকে পা বাড়ায় আর পরের দৃশ্যটা শুরু হয় সুপ্রিম কোর্টেই। শুনানির কাজ শুরু হয়েছে। জিহাদ তার বক্তব্য দেওয়া শুরু করেছে। সালমা হেডফোনের মাধ্যমে অনুবাদ শুনছিল। জিহাদ বলে, এটা শুধু একটি বাগান নয়, এর সাথে জড়িয়ে আছে অনেক স্মৃতি। আমার ক্লায়েন্ট ছোটবেলা থেকেই বাগানের সাথেই বড় হয়েছে। এটা ছিল তার বাবার বাগান। এতটা বছরে কখনোই বাগান বা তার আশপাশ এরিয়া থেকে কখনোই ইসরায়েলের উপর হামলা হয়নি, কিন্তু যখন ইসরায়েলি ডিফেন্স মিনিস্টার সেখানে বাড়ি করলো তখন থেকেই তারা এই বাগানকে হুমকি মনে করতে শুরু করলো। কিন্তু এটা তো আন্তর্জাতিক মানবাধিকারের লঙ্ঘন। তখন ইসরায়েলের পক্ষের আইনজীবীও পাল্টা জবাব দিতে থাকে। সে বলে, এটা আমাদের সিকিউরিটির ইস্যু আর আমাদের ইন্টেলিজেন্স যে রিপোর্ট দেয় আমরা সেই অনুযায়ী কাজ করি। এই বাগানটি আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি, তাই এর গাছগুলো অবশ্যই কেটে ফেলতে হবে। এবার একমাত্র সাক্ষী হাশেম চাচা বক্তব্য দিতে শুরু করে। সে বলে, আমি আর সালমা গত 40টা বছর ধরে এই বাগানের প্রত্যেকটি গাছকে বড় করেছি। এই গাছগুলো শুধু গাছ নয়, ওদের জীবন আছে, অনুভূতি আছে। ওদের ভালোবাসা না দিলে ওরা বড় হয় না। আমরা কখনো এই বাগানে ট্রাক্টর চালাইনি। আমরা হাত দিয়ে কষ্ট করে মাটি খুঁড়েছি, যত্ন নিয়েছি, ভালোবেসেছি। এই গাছগুলোর সাথে আমাদের ভালোবাসা জড়িত। হাশেম চাচার মুখের এই কথাগুলো শুনে সালমার দুটি চোখ পানিতে ছলছল করছিল। তখন বিপক্ষের উকিল কিছু মাটি দেখায় আর সয়েল টেস্টের রিপোর্ট। সে দেখে এই গাছগুলো মরে যাচ্ছে, এগুলো আর খুব বেশি দিন বাঁচবেও না। তখন জিয়াদ বলে, এর কারণটা খুবই সিম্পল। চারিদিকে লোহাদারের ব্যারিকেড দিয়ে আমার ক্লায়েন্টকে সেখানে ঢুকতে দেওয়া হয় না, আর পরিচর্যার অভাবেই গাছগুলোর এখন এই অবস্থা। ওই দিনের মতো শুনানি শেষ হয়। সবাই লাঞ্চের জন্য ক্যান্টিনে আসে। জিয়াদ একজন বড় উকিলকে দেখতে পায়। জিয়াদ সাথে সাথে সেখানে দৌড়ে যায় আর তাকে তার পরিচয় দেয়। সেই উকিল জিয়াদকে বলে, তুমি যা করছো কি ভেবে চিন্তে করেছো? আমি এমন অনেক কেস লড়েছি, কিন্তু যখন এটা তাদের সিকিউরিটি ইস্যু হয় তখন তুমি জেনে রাখো তুমি কখনোই কেস জিততে পারবে না। তারপরও তোমার জন্য শুভ
শুভকামনা রইল। দৃশ্য পরিবর্তন হয়। সালমা বাসায় ভাঙা এনে নিজের চেহারা দেখছিল। তখনই পেছন থেকে কেউ কড়া নাড়ে। সালমা তাড়াহুড়া করে দরজাটি খুলে দেয়। ইনি হচ্ছেন সালমার হাজবেন্ডের চাচা। সে সালমার কাছে এসেছে সালমাকে সতর্ক করতে, কারণ আশপাশের মানুষজন বলাবলি করছে সালমার সাথে ওই উকিলের কোনো অবৈধ সম্পর্ক রয়েছে। সে সালমাকে বলে, আমি তোমাকে শেষবারের মতো সতর্ক করে গেলাম, আশা করি তুমি আগের মতোই সম্মান নিয়ে এই এলাকায় থাকবে। সালমা শুধু চুপ করে দাঁড়িয়ে থাকে। দৃশ্য পরিবর্তন হয়। আজ ছিল সেই ডিফেন্স মিনিস্টারের বাসার পার্টির দিন। চারদিকে অনেক প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাতের বেলা অনেক গেস্ট আসবে। হঠাৎ করে ওখানে উপস্থিত থাকা কয়েকজন গেস্ট বলে ওঠে, সামনে এত সুন্দর লেবু বাগান, আর আমরা লেবুর জুস খাবো না? তখন কয়েকজন সৈনিক বাগানে যায় লেবু পাড়তে। তারা লেবু পাড়তে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সালমা সেখানে ছুটে এসেছে। সে তার সাধ্য মতো সবাইকে বাধা দেওয়ার চেষ্টা করছে। সে বারবারই মাটিতে পড়ে যাচ্ছিল। তারপরে সে তার গাছ থেকে কাউকে একটি লেবুও ছিঁড়তে দিবে না। চিল্লাপাল্লা শুনে মীরারা সামনের দিকে আগায়। সালমা রাগান্বিত চোখে মীরার দিকে তাকায়। তারপর সে তার ঝুড়ি থেকে কিছু লেবু নিয়ে সেগুলো ওই বাড়ির দিকে ছুঁড়ে মারতে থাকে। তখন পেছনে থাকা সৈনিকরা সালমাকে টেনে হিঁচড়ে সেখান থেকে নিয়ে যেতে চায়। তখন মিনিস্টার তাদের থামতে বলে। সালমা এক বুক ভরা ক্ষোভ নিয়ে উঠে দাঁড়ায়। সে ধীর পায়ে এসে লোহার ব্যারিকেডের পাশে দাঁড়ায়। মীরাও কিছুটা সামনের দিকে আসে, আর আবারও দুজনের দিকে তাকিয়ে থাকে। মীরা সালমার উদ্দেশ্যে বলে, আমরা মাত্র কয়েকটা লেবু খেতে চেয়েছিলাম, এটা আমাদের উচিত হয়নি, আপনার কাছে আমি দুঃখিত। সালমার কিছু বলে না। সে তার হিজাবটা মাটি থেকে তুলে নেয় আর সেটি পরে নেয়। রাতের বেলা মিনিস্টারের বাসায় সেই অনুষ্ঠান শুরু হয়। অনেক গেস্ট এসেছে। সবাই যে যার মতো মজা করছিল। মিনিস্টার স্টেজে দাঁড়িয়ে তার ওয়াইফ মীরার অনেক প্রশংসা করছিল। সবাই মন দিয়ে মিনিস্টারের কথা শুনছিল। এরপরে সেখানে গান শুরু হয়। কিন্তু হঠাৎই দূরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। কেউ আত্মঘাতী হামলা করেছে। সবাই অনেক আতঙ্কিত হয়ে পড়ে। ইসরায়েলি সেনারা সাথে সাথেই সালমার বাড়িতে চলে আসে। সালমা তখন ঘুমিয়ে পড়েছিল। সেনারা পুরো বাড়িটা তছনছ করে। তারা সালমাকে জিজ্ঞেস করে যে জঙ্গিটাকে কোথায় লুকিয়ে রেখেছ। সালমা ভয় কিছুই বলতে পারছে না। অনেকক্ষণ খোঁজাখুঁজি শেষে সৈন্যরা জানায় বাড়িতে কিছুই নেই। তারা সালমার বাড়ি থেকে চলে যায়। পরদিন সকাল হয়। আমরা দেখতে পাই সালমার বাড়িটা একদম এলোমেলো করে ফেলা হয়েছে। বাড়ির চারদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সালমা ওই রাতে সোফার উপরে ঘুমিয়ে পড়েছিল। সেই রিপোর্টার মহিলা আসে সালমার বাসায়। সে খুব আস্তে করে সালমাকে ডাক দেয়। সালমা ভয়ে লাফ দিয়ে ঘুম থেকে ওঠে। মহিলাটি ছিল সেই সাংবাদিক। সে সালমাকে তার পরিচয় দেয়। সালমা তাকে বসতে বলে আর তাকে সরি বলে ঘরের এই অবস্থার জন্য। সে খুলে বলে, গতকাল রাতে ইসরায়েলি সৈন্যরা এসে এমনটা করেছে। রিপোর্টার বলে, আমি বুঝতে পারছি একজন ডিফেন্স মিনিস্টারের প্রতিবেশী হওয়া এতটা সহজ না আপনার জন্য। সালমা বলে, হ্যাঁ, তারা যখন থেকে এখানে এসেছে তারপর থেকে আমার জীবনটা একদম নরক হয়ে গিয়েছে। তারা আমার লেবু বাগানটাকে ধ্বংস করতে চায়। মিনিস্টার নিজেই আমার লেবু বাগান থেকে লেবু চুরি করেছে। রিপোর্টার কিছুটা হেসে বলে, সেটা কিভাবে? সালমা বলে, তাদের বাসার পার্টির জন্য আমার বাগান থেকে কিছু সৈনিককে দিয়ে তারা লেবু পাড়িয়ে নেয়। এমনকি তারা একবারের জন্য আমার অনুমতি নেওয়ারও প্রয়োজন মনে করেনি। তবে ডিফেন্স মিনিস্টারের ওয়াইফ আমাকে সরি বলেছে। রিপোর্টার বলে, ওর নাম মীরা। আমি ওকে ছোটবেলা থেকে খুব ভালোভাবেই চিনি। ও খুব ভালো মনের। দৃশ্য পরিবর্তন হয়। ডিফেন্স মিনিস্টার সাংবাদিকদের দেখাচ্ছিল কেন ওই লেবু গাছগুলোকে কেটে ফেলতে হবে। সাংবাদিকরা এবার মীরার মতামত জানতে চায়। মীরা তাদের বলে, আমি একজন ভালো প্রতিবেশী হতে পারিনি। আর 5টা প্রতিবেশীদের মধ্যে যেমন সম্পর্ক হয় তার সাথে আমি সেই বন্ধুদের সম্পর্ক স্থাপন করতে পারিনি। মীরার এই কথা শুনে মিনিস্টার কথা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়। মীরা সেই রিপোর্টার বান্ধবী মীরার সাথে দেখা করতে এসেছে। তারা দুজন গল্প করছিল। মীরার অনেক আফসোস। তার মনে হয় ওই মহিলার সাথে জুলুম করা হচ্ছে। মীরা তার বান্ধবীকে বলে, আমারও ইচ্ছে করে আমার প্রতিবেশীর সাথে আমার অনেক ভালো সম্পর্ক থাকুক, কিন্তু এই নোংরা পলিটিক্সের কারণে সেটা আমরা পারি না। আমার মা একটা কথা বলেছিল, ইসরায়েল কোনোদিনই সমস্যা কাটিয়ে উঠতে পারবে না যতদিন পর্যন্ত তারা তাদের আশ্রয়দাতাদের পরিপূর্ণ সম্মান দিচ্ছে। পরদিন দেখা যায় ইসরায়েলের সবথেকে বড় দৈনিকে মীরার এই বক্তব্য আর ওই লেবু বাগানের গল্প নিয়ে বড় একটি আর্টিকেল প্রকাশ পেয়েছে, যেটা সেই সাংবাদিক লিখেছে। সংবাদের শিরোনামটা ছিল লেবু নিয়ে যুদ্ধ, যেখানে মীরার বক্তব্যের মধ্যে ছিল ওই ফিলিস্তিনি মহিলার প্রতি সহানুভূতি। আর এই রিপোর্ট দেখে মিনিস্টারের মাথা একদম খারাপ হয়ে যায়। সে কি করবে বুঝে উঠতে পারছে না। সে মীরাকে বারবার কল দিচ্ছিল, কিন্তু মীরা ফোন ধরছিল না। সে মীরাকে একটি ভয়েস SMS পাঠায়। এরপরে আরো কিছু লোক মিনিস্টারের সাথে দেখা করতে আসে। তখন মিনিস্টার তাদের বলে, এই স্টেটমেন্ট মীরা দেয়নি, আর সেটা মীরা লিখিতভাবেই আমাকে জানিয়েছে। এদিকে জিয়াদকে দেখানো হয় সে সালমার বাসায় এসেছে। জিয়াদ খুব ধীর পায়ে বাসার মধ্যে ঢোকে। তার হাতে একটি সংবাদপত্র ছিল। সালমাকে দেখা মাত্রই জিয়াদ বলে ওঠে, আমাদের জন্য খুব ভালো একটি সংবাদ রয়েছে। আমাদের কাজটা ডিফেন্স মিনিস্টারের ওয়াইফ মীরা অনেকটা সহজ করে দিয়েছে। সে আমাদের পক্ষে কথা বলেছে। আর তার এই বক্তব্য আল জাজিরা, BBC সহ নানা গণমাধ্যমে প্রকাশ
প্রকাশিত হয়েছে। সবাই এখন এই লেবু বাগানের কথা জানে। জিয়াদ সালমাকে নিউজ পেপারের লেখাটিও দেখায়। সালমার মনে এক আশার আলো জাগে। ওই দিন রাতের বেলা ডিফেন্স মিনিস্টার একটি ইন্টারভিউ দিচ্ছিল টিভিতে। সেখানেও লেবু বাগানের কথা জিজ্ঞেস করা হয়। ডিফেন্স মিনিস্টার বলে, এটা খুবই হাস্যকর বিষয়, মানুষের এই লেবু বাগান নিয়ে এত মাথা ব্যথা কেন? তাও লেবু বাগানটি একটি ফিলিস্তিনি মহিলার। ওই দিন বাসায় ফিরে খাবার টেবিলে মিনিস্টার তার ওয়াইফ মীরাকে বলে, আমি বুঝতে পেরেছি এই কাজটা তোমার বান্ধবীর, তুমি এই কথাগুলো এভাবে বলনি। মীরা কিছুক্ষণ চুপ করে থাকে আর বলে, আমি এই কথাগুলো এভাবেই বলেছি, আর ও যা লিখেছে সব আমারই বলা কথা। ডিফেন্স মিনিস্টার কিছুটা থমকে যায়। পরদিন ডিফেন্স মিনিস্টারের সেক্রেটারি বারবার মীরাকে কল দিতে থাকে আর বলতে থাকে, আপনার হাজবেন্ড অনেক দুশ্চিন্তার মধ্যে রয়েছে। প্রাইম মিনিস্টার তাকে বারবার কল দিচ্ছে, আপনার ওই এক স্টেটমেন্টের জন্য আমরা সবাই বিপদে পড়তে যাচ্ছি, আপনি প্লিজ ওই কাগজটা সাইন করে দিন, না হলে হয়তো আপনার হাজবেন্ডের চাকরিটা নাও থাকতে পারে। এদিকে মীরাকে দেখানো হয় সে জানালার কাছে আনমনে বসে আছে, আর একটি দীর্ঘশ্বাস ফেলার পর সে এসে ওই কাগজটায় সাইন করে দেয়। এদিকে সালমার বাড়ির সামনে নানা মিডিয়ার মানবাধিকার সংস্থার লোকজন এসে হাজির হয়েছে। তারা সালমাকে পূর্ণ আশ্বাস দেয় তারা তাদের পক্ষ থেকে যতটুকু সাহায্য করা সম্ভব সবই তারা করবে। এই সামান্য লেবু গাছের বিষয়টি এখন ন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। দুই পক্ষই পাল্টাপাল্টি প্রেস কনফারেন্স করছে, আর এই ঘটনাটি তৎকালীন বিশ্ব মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। বিদেশে সালমার ছেলে যেখানে চাকরি করে সেখানকার টিভিতেও তার মাকে দেখানো হচ্ছিল। সালমার ছেলে দেখে খুবই অবাক হয়ে যায় আর সে চিৎকার করে বলে, এটা আমার মা। আশপাশের লোকজন তখন সালমার ছেলেকে অ্যাপ্রিসিয়েট করে যে তোমার মা একজন সাহসী মহিলা। দৃশ্য পরিবর্তন হয়। একজন লোক সালমার সাথে দেখা করতে এসেছে। সে সালমারই পরিচিত, আর তার আরেকটি পরিচয় হচ্ছে সে ফিলিস্তিনিতে থাকে ইসরায়েলি দালাল। সে সালমাকে নানাভাবে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে মীরাকে দেখানো হয় সে জানালা দিয়ে লেবু বাগান দেখছিল। সে তখন লক্ষ্য করে ওয়াচ টাওয়ারের গার্ডটি ঘুমিয়ে পড়েছে, আর সে যখন ড্রয়িং রুমে যায় তখন সে দেখতে পায় তার পার্সোনাল গার্ডও ঘুমিয়ে পড়েছে। আর এই সুযোগে মীরা ঘর থেকে বেরিয়ে পড়ে। সে ওই বাগানের মধ্যে প্রবেশ করে আর সামনের দিকে আগাতে থাকে। একসময় মীরা সালমার বাড়ির সামনে পৌঁছে যায়। সে জানালা দিয়ে ভেতরে তাকায়। সে সালমাকে দেখতে পায়। ফিলিস্তিনি মহিলাটি এই লড়াই লড়তে যেয়ে অনেক ক্লান্ত। সে হতাশায় আর ক্ষোভে কাঁদছিল। মীরা যখন তার দরজায় কড়া নাড়তে যায় তখন পেছন থেকে কেউ তাকে বাধা দেয়। তার পার্সোনাল সেক্রেটারি সেখানে চলে এসেছে। সে কোনোভাবেই মীরাকে এখানে আসতে অ্যালাউ করবে না। মীরা বলে, আমি 2 মিনিট কথা বলেই চলে যাব। সেক্রেটারি বলে, আপনার কোনো অনুমতি নেই, আর আমি এটা কোনোভাবেই হতে দিতে পারি না, তাহলে আমার চাকরিটা থাকবে না। মীরা সেখান থেকে চুপচাপ চলে যায়। এতক্ষণে সালমা লক্ষ্য করে তার বাসার বাইরে কেউ নিশ্চয়ই রয়েছে, কিন্তু সালমা যখন দরজা খোলে সেখানে সে কাউকেই দেখতে পায় না। মীরা এতক্ষণে চলে গিয়েছে। মীরা যখন বাসায় ফিরে আসে তখন তার সকল সিকিউরিটি জানালা বন্ধ করে দেওয়া হয়। মীরার খুব একাকিত্ব জীবন কাটতে থাকে। সে সময় পেলেই জানালা দিয়ে লেবু গাছগুলোর দিকে তাকিয়ে থাকে। এই গাছগুলোকে হয়তো কিছুদিন পরে সে আর দেখতে পাবে না। মীরার 2 চোখের কোণে এক অপরাধের পানি। মীরা যখন তার মেয়ের সাথে এই বিষয়টি শেয়ার করে মীরার মেয়েও মীরাকে পাগল বলে যে ওদের জন্য তোমার এত কেন মায়া। মীরা আসলে কাউকে বোঝাতে পারছে না যে ফিলিস্তিনিদের প্রতি জুলুম হচ্ছে। ওই দিন রাতের বেলা সালমা ঘুমিয়েছিল। তার ঘুম ভেঙে যায় শুকিয়ে যাওয়া লেবুগুলো শুকনো পাতার উপরে পড়ার শব্দে। পাকা লেবুগুলো ধীরে ধীরে গাছ থেকে ঝরে পড়ছে। বাইরে বুনো শিয়ালের আওয়াজ। সালমার চোখে ঘুম নেই। পরদিন সকালবেলা জিয়াদ সালমার বাসায় আসে। আজ ছিল সেই কাঙ্ক্ষিত রায়ের দিন। জিয়াদ দরজায় কড়া নাড়তে থাকে। কিছুক্ষণ পর সালমা দরজা খুলে দেয়, কিন্তু সালমা এখনো রেডি হয়নি। জিয়াদ তাকে জিজ্ঞেস করে, আপনি এখনো কেন রেডি হননি? আপনার কি ভয় লাগছে? সালমা বলে, কিছুটা। সালমা আবার জিয়াদকে জিজ্ঞেস করে, আপনার কি ভয় লাগছে না? জিয়াদ বলে, কিছুটা, কিন্তু সত্যের জন্য আমাদের লড়তেই হবে। এরপরে সালমা রেডি হতে থাকে আর জিয়াদ অপেক্ষা করতে থাকে। তারা দুজন ট্যাক্সিতে করে রওনা হয়েছে ইসরায়েলের দিকে, কিন্তু পথের মধ্যে আর্মিরা তাদের গাড়ি আটকে দেয়। সেখানে শত শত গাড়ি অপেক্ষায়। আর্মিরা জিয়াদকে জানায় আজ কারফিউ চলছে, কোনো গাড়ি আজ ইসরায়েলে প্রবেশ করবে না। জিয়াদ বলে, আমার অনুমতিপত্র রয়েছে, কিন্তু ইসরায়েলের সেনা তাকে বলে কোনো অনুমতিপত্র আজ তোমরা ঢুকতে পারবে না। তখন তাদের পাশে সেই ইসরায়েলি দালালের গাড়ি এসে দাঁড়ায়। সে সালমাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। সালমা বলে, আমাকে ইসরায়েলে আজ যেতেই হবে। তখন ওই লোকটি জানায় আজ তো কারফিউ, কোনোভাবেই যেতে পারবে না। সালমা তার চোখের দিকে তাকিয়ে থাকে আর তাকে খুব শক্ত গলায় বলে, আমাকে আজ যে কোনো মূল্যে যেতেই হবে। আর পরের দৃশ্যেই দেখা যায় জিয়াদ আর সালমা ইসরায়েলের সুপ্রিম কোর্টের সিঁড়ি বেয়ে নিচের দিকে নামছে। তাদের দেখা মাত্রই পুরো মিডিয়া তাদেরকে ঘিরে ফেলে। তাদের কাছে নানা প্রশ্ন। জিহাদ তাদের এটাই বলে, আজকে যদি আমরা জিতে যাই, জিতে যাবে ফিলিস্তিনের মানুষেরা, জিতে যাবে ন্যায় আর মানবাধিকার, আর আমরা পরাজিত হলে হেরে যাবে মানবাধিকার। আমরা এই রায় নিয়ে খুবই আশাবাদী। এর ঠিক পেছনেই আমরা মীরাকে দেখতে পাই। তার সাথে শুধু তার সেক্রেটারি এসেছে, কারণ আজ মীরারও সাক্ষী রয়েছে। সেও সুপ্রিম কোর্টের পথ দিয়ে হাঁটতে থাকে। মীরা যখন হল
হলরুমে প্রবেশ করে। পুরো মিডিয়া মীরাকে ঘিরে ধরে। সালমাও সেখানে আসে। এই দুজন মহিলা আবারও মুখোমুখি। তারা দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে আছে আর তারা দুজনই একটি মুচকি হাসি দেয়। এরপরে বিচার কাজ শুরু হয়। এই মামলার রায় পড়া শুরু হয়। আদালত এই সিদ্ধান্ত নিয়েছে এখানে যেমন ইসরায়েলের নিরাপত্তা জড়িত তেমনি এখানে মানবাধিকার জড়িত। তাই কোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে যে ওই লেবু বাগানের 50% গাছ কেটে ফেলা হবে আর বাকি গাছগুলোর উচ্চতা কমানো হবে, অর্থাৎ সেই গাছগুলোকে কাটা হবে না। এটা শুনে সালমা দাঁড়িয়ে যায় আর সে বলে, আমি এই রায় মানি না। ওই গাছগুলো জীবন্ত, আমার ছোটবেলা জীবন্ত, আমার ভালোবাসা জীবন্ত, আমার প্রতি আপনারা জুলুম করছেন। তখন বিচারক তাকে জানায় এটাই ফাইনাল সিদ্ধান্ত এবং অপরিবর্তনযোগ্য। সালমা কিছুক্ষণ সেখানে চুপচাপই দাঁড়িয়ে থাকে। বাইরে তখন মীরা সহ অনেক মিডিয়া অপেক্ষা করছে রায় শোনার জন্য। ইসরায়েল পক্ষের উকিলরা হাসতে হাসতে বের হয়। এরপরে জিয়াদ আর সালমা বের হয়। সালমা সেখানে দাঁড়ায় না। জিয়াদ মিডিয়াকে বলতে থাকে, এই মামলার রায়টা হলিউড সিনেমার মতো হ্যাপি এন্ডিং দিয়ে শেষ হয়নি। আমাদের প্রতি জুলুম করা হয়েছে। মীরা দূর থেকে সালমার দিকে তাকিয়ে থাকে আর সালমাও রাগান্বিত চোখে মীরার দিকে তাকায়। মীরা সালমার চোখের ভাষায় সবকিছু বুঝে ফেলে। এরপর এই দুজন মহিলা কোর্টের 2 দরজা থেকে বাইরে বেরিয়ে যায়। আর কখনো তাদের সাথে দেখা হয়নি। সালমা বাসায় ফিরে ওই মামলার সাথে জড়িত সকল কিছু আগুনে পুড়িয়ে দেয়। আর হাশেম চাচা এসে সালমাকে বলে, মা হতাশ হয়েও না, একদিন সবকিছুর হিসেব হবে। তারা দুজন জ্বলন্ত আগুনের পাশে দাঁড়িয়ে থাকে। এদিকে মীরাকে দেখানো হয় সেই বাড়ি থেকে চিরদিনের জন্য চলে যাচ্ছে। সেই বাড়িতে আর কখনোই থাকতে চায় না। মীরা তার গাড়িতে করে চলে যায়। মিনিস্টার বাসায় একাই ছিল। তার সিকিউরিটি জানলাগুলো উঠানো হয়। এখন আর সে চোখের সামনে সেই সবুজ বাগান দেখতে পায় না। তার চোখের সামনে মস্ত বড় এক কংক্রিটের দেওয়াল, যে দৃশ্য ইসরায়েলিরা সবসময় দেখতে চায়। মিনিস্টার খুব ধীর পায়ে দেওয়ালের দিকে আগায় আর সে খুব উদাস মনে দেওয়ালের দিকে তাকিয়ে থাকে। আর ঠিক দেওয়ালের ওপাশের দৃশ্যটা ছিল এমন, গাছগুলোকে কেটে ফেলা হয়েছে। সালমা আর রহিম চাচা যে গাছগুলোকে নিজ সন্তানের মতো বড় করেছে, সেই গাছগুলোর ধ্বংসাবশেষ এখন তাদের চোখের সামনে পড়ে আছে। সেই সবুজ বাগানটি এখন ফাঁকা উদ্যানে পরিণত হয়েছে। ইসরায়েলিরা জিতে গিয়েছে। ফিলিস্তিনের সাধারণ শিশুগুলোর মতোই এই নিরীহ গাছগুলোকেও তারা মেরে ফেলেছে। সালমাই কংক্রিটের দেওয়ালের সামনে এসে দাঁড়ায় আর সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর একটি দীর্ঘ শ্বাস ফেলে। তারপর সে তার ঘরের দিকে পা বাড়ায় আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ফিলিস্তিনিরা হয়তো এই পৃথিবীর কোনো আদালতে ন্যায় বিচার পাবে না, কিন্তু এই পৃথিবীর আদালতের বাইরে এক সর্বশেষ আদালত রয়েছে। সেই আদালতে তারা অবশ্যই জিতবে। কিন্তু সেই দিন ওই আদালতে আমরা ক্ষমা পাবো তো? কারণ এখনো আমরা প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে ইসরায়েলি পণ্য ব্যবহার করেই যাচ্ছি। নিজের বুকে হাত রেখে একবার জিজ্ঞেস করুন, আপনি আপনার জায়গা থেকে আপনার সাধ্যমতো এই অন্যায়ের প্রতিবাদ করছেন তো? শেষ বিচারের দিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন তো ফিলিস্তিনি ভাই বোনদের সামনে? তো আজ এই পর্যন্তই। ফিলিস্তিনি নিরীহ মানুষগুলোর বাচ্চাগুলোর জন্য মন খুলে দোয়া করে দিন। আর আপনারা আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন আপনারা। আজকের মতো বিদায়।